আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল এই বিষয়টিতে আমি তোমাদের সাথে আছি গাজী সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। পূর্বের ক্লাসে আমাদের যে সমস্ত কমেন্টগুলি ছিল তাতে তোমরা বুঝতে পারোনি, এরকম তেমন কিছু আসেনি। এই জন্য ওই আলোচনার প্রয়োজন এখন মনে করছি না। তবে তারপরও বারবার একটা কমেন্ট প্রায় আসে, সেটা হলো স্যার গাইডের যে পড়াগুলি আছে ওগুলো আমরা পড়ব কিনা। তো দেখো, গাইডের যে সমস্ত অতিরিক্ত প্রশ্নগুলি আছে সিলেবাসের বাহিরেও আছে, সেগুলো তো আমি পড়তে তো নিষেধ করিনি, পড়তে পারো তোমরা, কিন্তু আমি বলেছি যে সিলেবাসে কতটুকু আছে। এখন কোশ্চেন তো আসলে হওয়া উচিত সিলেবাস থেকেই, এখন ভুলক্রমে গাইড থেকে করলে সেটা তো আমাদের দুর্ভাগ্য। আমি বলবো যে তোমরা সিলেবাসকেই ফলো করো, তারপর যদি মনে করো একান্ত তোমাদের এই প্রশ্ন আসলে আমি কিছুটা অসহায় বোধ করছি যে আসলে কী হবে, হওয়া তো উচিত ছিল না এরকম, যে সিলেবাসের বাইরে তো কোশ্চেন হওয়া উচিত ছিল না, কিন্তু তারপর হয়ে গেলে আমি বলবো এটাকে দুর্ভাগ্য। এই জন্য তোমরা কিছু হয়তো যেটা মনে করো পড়তে পারো, অতিরিক্ত পড়া তো খারাপ কিছু না। তো যাই হোক, আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। ভুল কিন্তু ওই যে গাইডের ভিতরে অনেক ভুল থাকতে পারে। আমি আর ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল এই সাবজেক্টটি আমি ব্যক্তিগতভাবে ক্লাসে পড়াতাম না, আমি মাইক্রো কন্ট্রোলার পড়াতাম, অর্থাৎ তোমার এমবেডেড সিস্টেম, যেটা মাইক্রো কন্ট্রোলার এমবেডেড সিস্টেম, আমি ওটাই আমার এই সেমিস্টারে পড়াতাম। তো ইনস্ট্রুমেন্টেশন পড়াতে গিয়ে আমি আবার এই সমস্ত গাইডগুলোকে একটু দেখেছি, তাতে বেশ কিছু ভুলও নজরে এসেছে, ছাপার ভুলও হতে পারে, অনিচ্ছাকৃত ভুলও হতে পারে। তো আমি যারা গাইড প্রকাশ করেন তাদেরকেও বলবো যে তারা একটু সতর্ক থাকেন। আর পাশাপাশি শিক্ষার্থীরা, তোমরা আমার মনে হয় যতই পড়ো ক্ষতি নেই, তোমরা করতে পারো। তো আজকে আমি আমার আলোচনার বিষয়ে চলে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আমাদের ষষ্ঠ অধ্যায়, এবং এই ষষ্ঠ অধ্যায় আমাদের যা আছে আর কি, তার ভিতর হলো রেকর্ডার নিয়ে আমাদের কথা। সমস্ত চ্যাপ্টারটাই রেকর্ডার। তার ভিতরে আমরা প্রথমে পড়ব হলো আমাদের রেকর্ডারের কী প্রয়োজনীয়তা, সেটা আমরা জানব। দ্বিতীয় জানব বিভিন্ন ধরনের রেকর্ডার সম্পর্কে, এবং আমরা স্ট্রিপ চার্ট রেকর্ডার, তার আবার দুই ধরনের আছে, গ্যালভানোমিটার টাইপ এবং নাল টাইপ, এই দুই ধরনের রেকর্ডারও আমরা দেখার চেষ্টা করব। তোমরা আমার কথা শুনতে পেলে একটু কমেন্টে জানিও। তখন অনেক সময় হতে পারে যে আমি পড়েই যাচ্ছি কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না, তো সেক্ষেত্রে একটু যদি কমেন্টে জানাও তাহলে বিষয়টি বোঝা যাবে আর কি। তো আমি আবার শুরু করি। তো এরপরে যেটা আমরা পড়ব সেটা হলো অপারেশন অফ এক্সওয়াই রেকর্ডার, অর্থাৎ এক্সওয়াই রেকর্ডারের কার্যপ্রণালী। তো এক্ষেত্রে দেখো, আমাদের যে সিলেবাস ছিল, সিলেবাসেও ভুলে এই যে একটু আগে যেটাকে দেখানো হয়েছিল এখানে, যে গ্যালভানোমিটার এবং নাল টাইপ, এখানে কিন্তু লেখা আছে সিলেবাসের ভিতরে ডিসক্রাইব দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ এক্সওয়াই রেকর্ডার, ব্র্যাকেটে এইখানে লেখা আছে গ্যালভানোমিটার অ্যান্ড নাল টাইপ। তার মানে বোঝা যায় যে এক্সওয়াই রেকর্ডারের দুইটা ভাগে, গ্যালভানোমিটার এবং নাল টাইপ, কিন্তু আসলে এরকম কোনো অবস্থা নেই। এক্সওয়াই রেকর্ডারের গ্যালভানোমিটার বা নাল টাইপ হয় না, এটা স্ট্রিপ চার্টে হয়। তো এখানে আমি কিন্তু এই কারণে সিলেবাসের ওই লেখাটাকে আমি মনে করছি ওটা ভুলে ছাপাবশতই এরকম হয়েছে। এই অংশটুকুর কথা বলছি আমি, গ্যালভানোমিটার এবং নাল টাইপ, এই অংশটুকু এখানে ভুলক্রমেই আমার কাছে মনে হয়েছে এসেছে, এই জন্য আমি তোমাদের এখানে ঠিক করে দিয়েছি যেটা স্ট্রিপ চার্ট রেকর্ডারের সাথে হবে এবং সেভাবেই পড়ানো হবে। কিন্তু গাইডেও দেখবা যে গাইডের ভিতরে লেখা আছে এই এক্সওয়াই রেকর্ডারের গ্যালভানোমিটার টাইপ এবং নাল টাইপ তারা দিয়েছে, তারা ওই সিলেবাস দেখে ওইভাবে ওখানে হয়তো লিখেছে এবং ওখানে সেরকমই বর্ণনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে এক্সওয়াই রেকর্ডারের গ্যালভানোমিটার বা নাল টাইপ হয় না, এটা স্ট্রিপ চার্ট রেকর্ডারের হয়। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছ। আমি এখানে কিন্তু এই লেখাটি একটু এখান থেকে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ স্ট্রিপ চার্টের সাথে। হ্যাঁ, তোমরা গাইডের বা সিলেবাসে দেখবা এটা আছে এক্সওয়াই রেকর্ডারের সাথে। তো যাই হোক, আমরা প্রথমে যে রেকর্ডার যে বুঝবো, রেকর্ডারের প্রয়োজনীয়তা বুঝবো, তার আগে জেনে নেই যে রেকর্ডারটা কি। এটা তো আমাদের জানা উচিত, তাই না, যে রেকর্ডারটা কি। তার আগে যদি আরেকটু বুঝতে চাই রেকর্ডিং কি, রেকর্ডিং থেকেই তোমরা কিন্তু রেকর্ডিং সম্পর্কে জানো। যেমন মনে করো যে তোমরা গান রেকর্ডিং করো, অনেক সময় তোমাদের দেখা যায় কোনো ভিডিও রেকর্ডিং হয়, এগুলো তোমরা জানো। রেকর্ডিং মানে ওটাকে তোমরা রেকর্ড যে করলে, করার পরে পরবর্তীতে আবার তোমরা শুনতে পারো বা দেখতে পারো, এরকম যে কোনো জিনিসকে সংরক্ষণ করাকে কিন্তু আসলে রেকর্ডিং বলা যায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা গান বা ভিডিও রেকর্ডিংয়ের কথা আমরা আনছি না,
যেহেতু আমরা পড়ছি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, আমরা এখানে প্রসেস কন্ট্রোলের রেকর্ডিং বিষয়ের ভিতরে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো, এবং রেকর্ডার বলতে আমরা বুঝবো যে কোনো প্রসেস কন্ট্রোলের কোনো ভেরিয়েবল বা অন্য যে কোনো ভৌত রাশিমালা। ভৌত মনে আছে কিনা তোমাদের? আমি একসময় বলেছিলাম ভৌত মানে কিন্তু ভূত না, হ্যাঁ, যদি শুনতে ভূত, এটাকে ইংরেজিতে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের বাস্তব জগতে যে সমস্ত আমরা দেখি তাপ, চাপ, শব্দ, আলো, এই সমস্ত যে জিনিসগুলো আমরা বাস্তব দেখি এদেরকে ফিজিক্যাল কোয়ান্টিটি বা বাংলায় বলে ভৌত রাশিমালা। এই সমস্ত রাশিমালাকেও আমরা যখন রেকর্ড করি, সরাসরি তো আমরা তো তাপ চাপকে রেকর্ড করতে পারি না, আমরা ট্রান্সডিউসারের মাধ্যমে তাকে সিগন্যালে রূপান্তর করি এবং ওই সিগন্যালকে আমরা রেকর্ডিং করি। তো এই ক্ষেত্রে আমরা প্রসেস কন্ট্রোলের যে কোনো ভেরিয়েবল মানে যেটা পরিবর্তন হয়, এরকম যে কোনো ভেরিয়েবল মান অথবা কোনো ভৌত রাশিমালার মান আমরা যদি ভবিষ্যতে কোনো কাজে ব্যবহার করতে চাই, তাহলে ভবিষ্যতে সেই কাজটা যে কোনো কাজ হতে পারে, আমরা দেখব যে কী কী কাজে ব্যবহার করা যায়। তো ওই সমস্ত যে কোনো কাজের ব্যবহারের জন্য আমরা স্থায়ীভাবে একটা সংরক্ষণ যে করি তাকে আমরা বলি রেকর্ডিং। আর এই রেকর্ডিংয়ের জন্য আমরা যে যন্ত্রটাকে ব্যবহার করি তাকে আমরা বলি রেকর্ডার। আশা করি বুঝতে পেরেছ। তোমরা হয়তো রেকর্ডার দিয়ে যদি সার্চ দাও, তাই রেকর্ডার এমনও হতে পারে বাদ্যযন্ত্রকেও, কিছু কিছু বাদ্যযন্ত্রকে রেকর্ডার বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ওই রেকর্ডার পড়ছি না। গত ক্লাসে একটা ছেলে, আমার মনে পড়লো এই মুহূর্তে, যে একটা ছেলে কমেন্ট করেছিল যে স্যার ডিগ্রি পড়িয়েছেন যে সিনকোর সময়, যখন সিনকো আমি অ্যাঙ্গেল পড়াচ্ছিলাম, সিনকোর কৌণিক অবস্থানগুলি, তখন এক ছাত্র কমেন্টে বলছো স্যার এখানে ডিগ্রি কি ফারেনহাইটও তো হতে পারে, সেন্টিগ্রেডও তো হতে পারে। তো ওকে আমি উত্তর এটা দিয়েছিলাম যে দেখো আমরা এখানে তাপমাত্রা নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে কোণ নিয়ে আলোচনা করছি। তবে এখানে তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এটা আমাদের এই ডিগ্রিটা তাপমাত্রার ফারেনহাইট বা সেন্টিগ্রেডের ডিগ্রি না, এটা কোণের অ্যাঙ্গেলের ডিগ্রি। ঠিক সেরকমই আমরা এখন যে রেকর্ডিং পড়ব বা রেকর্ডার পড়ব, সেটা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোলের যে রেকর্ডিং এবং রেকর্ডার। আমি পরবর্তীতে যাই যে আমাদের এই রেকর্ডারের প্রয়োজনীয়তা কী আর কি, যেটা আমাদের এই সিলেবাসের ভিতরে 6.1-এ ছিল। তো অনেক ব্যাপারে প্রয়োজনীয়তা, একটা ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমে রেকর্ডারের প্রয়োজনীয়তা ব্যাপক। তোমরা যত এটা এই সাবজেক্টটি ভালোভাবে বুঝতে থাকবে তখন বুঝবে যে রেকর্ডার ছাড়া ইনস্ট্রুমেন্টেশন প্রসেস এক কথায় অনেকভাবে একটা খোরা অবস্থায় চলবে আর কি। হ্যাঁ, মানে চলবে না তা বলা যাবে না, অনেক কিছু। আমরা একটা মানুষ, যদি আমার হাত না থাকে, আমার পা না থাকে, হ্যাঁ, তাই আমি কি চলতে পারবো না? আমি যে কোনোভাবেই আমি চলবো, আমার জীবন চলবে। হ্যাঁ, আমি হাত ছাড়াও দেখা যাবে খাওয়ার একটা ব্যবস্থা করে নেব, কোনোভাবে খাবে। অনেকে দেখো তোমরা পরীক্ষার্থী এরকম থাকে, এসএসসি পরীক্ষা দিচ্ছে 2 হাত নাই, তো এটা চলে। কিন্তু আমি বললাম যে আসলে রেকর্ডার খুব গুরুত্বপূর্ণ, চলতে পারবে রেকর্ডার ছাড়া ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, কিন্তু খুব যে ভালোভাবে চলবে সেটা না। তো যাই হোক, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি এখন বলি যে উল্লেখযোগ্য যে প্রয়োজনীয়তাগুলো, শুধু আমি সেগুলোই আলোচনা করছি, এছাড়াও কিন্তু প্রয়োজনীয়তা আছে। দেখো, প্রথমে হলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা, ভবিষ্যতে আমরা কোনো কাজে লাগাবো। এখানে দেখো দ্বিতীয় বলা হলো রেকর্ডকৃত মানের সাহায্যে কোনো তুলনা করতে পারি আমরা, অ্যানালাইসিস, হ্যাঁ, অর্থাৎ এর ব্যাপার নিয়ে হিসাব নিকাশ বিভিন্ন করতে পারি, আমরা গবেষণা কাজে ইত্যাদিতে লাগাতে পারি। এরকম বিভিন্ন কাজে আমরা কিন্তু আমরা রেকর্ডকৃত মানকে আমরা ব্যবহার করতে পারি, যেন রেকর্ডের একটা প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো শিল্প কারখানায় বিভিন্ন যন্ত্রপাতিকে আমরা যদি মনিটরিং করি, সেই মনিটরিং করা, অর্থাৎ দেখব কোন যন্ত্রপাতির মান কখন কী অবস্থা ছিল সেটা জানার জন্য আমরা অতীত কার্যক্রমের সাথে আমাদের রেকর্ডিং করা, তো আমরা যদি কোনো কিছুকে রেকর্ড করি তাহলে সেটাকে তো অতীতের কোনো ঘটনা আমাদের সামনে আমরা এখন দেখতে পারি রেকর্ড করা সেই বিষয়বস্তুকে। তাহলে অতীত কার্যক্রমের সাথে বর্তমানকে আমরা পর্যালোচনা করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা বর্তমান ও ভবিষ্যতের কার্যের পরিকল্পনা আমরা করতে পারি আর কি, রেকর্ডারের যদি আমাদের থাকে, রেকর্ড আমরা যদি করে থাকি আর কি। এছাড়া শিল্প কারখানায় যখন অটোমেশনের কাজ আমরা ব্যবহার করি, অর্থাৎ শিল্প কারখানাকে যখন অটোমেটিক করতে যাই, তখন আমাদের বিভিন্ন যন্ত্রপাতির মানকে রেকর্ড করা অবস্থায় আমাদের ব্যবহার করতে হয়। এখন আমরা যাব যে রেকর্ডের প্রকারভেদ, এটা ছিল আমাদের 6.2-তে, রেকর্ডারের কত রকম প্রকারভেদ হতে পারে। তো রেকর্ডারকে আমরা যদি প্রধানত ভাগ করতে চাই, তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো এগুলো সিগন্যালের উপরে, আসলে তো যে কোনো বিভক্তি বিভিন্ন কারণে হতে পারে। যদি আমি কিছু মানুষকে ভাগ করি, ছেলে এবং মেয়ে আলাদা করতে পারি, একরকম হবে। যদি আমি বলি লম্বা এবং খাটো, একরকম হবে। তো এখানে বিভক্তিটা কিসের উপরে? তাহলে ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি, যেহেতু আমরা সিগন্যালকে রেকর্ড করি, এখানে সিগন্যালটা কোন ধরনের সেই আমরা 2 ভাবে আমরা বিভক্ত করি। একটা হলো আমাদের অ্যানালগ রেকর্ডার্স এবং একটা হলো ডিজিটাল রেকর্ডার্স। এই আমাদের মূল প্রকারভেদের ভিতরে আমরা আসি। এই অ্যানালগ এবং ডিজিটালের ভিতরে কিন্তু আবার অনেক রকম আছে, বিশেষ করে অ্যানালগ রেকর্ডার্সের ভিতরে আমরা অ্যানালগ রেকর্ডার্সকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে একটা হলো গ্রাফিক রেকর্ডার এবং একটা হলো ম্যাগনেটিক টেপ রেকর্ডার। আমরা
অসিলোগ্রাফি রেকর্ডার, এক ধরনের আর কি। গ্রাফিকের ভিতরে অসিলোগ্রাফি, আমরা অসিলোস্কোপ যেরকম দেখেছি ওই ধরনের এক ধরনের রেকর্ডার হয়, অসিলোগ্রাফি বলে। অসিলোগ্রাফি রেকর্ডার আমরা করতে পারি। এছাড়া এর বাইরে যে সমস্ত রেকর্ডার, আমরা সবগুলোকে একটা গ্রুপে ভাগ করে দিয়েছি, সেগুলো হলো আদার্স। অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের পেপারলেস হতে পারে, সেখানে হাইব্রিড হতে পারে। হাইব্রিড মানে একাধিক টেকনোলজির সমন্বয়ে যখন কোনো রেকর্ডার হয় তখন সেটাকে হাইব্রিড বলে। এইভাবে থার্মাল, ডটম্যাটিক্স, বিভিন্ন ধরনের রেকর্ডার, এগুলোকে আমরা আদার্স আর একটা গ্রুপে ভাগ করেছি। এখন এর ভিতরে যে আমাদের গ্রাফিক রেকর্ডার, এই গ্রাফিক রেকর্ডারকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে একটা হলো স্টিপ চার্ট রেকর্ডার, সার্কুলার চার্ট রেকর্ডার এবং XY রেকর্ডার। এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এই স্টিপ চার্ট রেকর্ডারকে যদি আমরা আবার ভাগ করি তখন সেখানে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের গ্যালভানোমিটার টাইপ, আর একটা হলো নাল টাইপ। এক্ষেত্রে যদি আমরা আবার নাল টাইপে যাই, নাল টাইপকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আসলে আরও কিছু ভাগ আছে, শুধু 3 ভাগ না, নাল টাইপকে আরও কয়েক ভাগে ভাগ করা যায়। আমি মূল জিনিসগুলোকে নিয়ে এসেছি। একটা হলো পটেনশিওমেট্রিক রেকর্ডার, আর একটা হলো ব্রিজ রেকর্ডার, আর একটা হলো এলভিডিটি রেকর্ডার। আর আমরা যদি ডিজিটাল রেকর্ডারকে ধরি তাহলে সেটাকে 2 ভাগে ভাগ করা যায় প্রধানত। একটা ভাগ হলো ইনক্রিমেন্টাল, আর একটা হলো সিনক্রোনাস। এই সিনক্রোনাস এবং ইনক্রিমেন্টাল, ডিজিটালকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা আপাতত ডিজিটাল রেকর্ডারের ভিতরে যাচ্ছি না, আমরা অ্যানালগ রেকর্ডারের, বিশেষ করে এখন আমরা যেটা পড়ব সেটা হলো স্টিপ চার্ট রেকর্ডার আমরা পড়ব। এখানে একটা চার্ট দেখো, চার্টটা অবশ্য থাকলে তোমাদের জন্য একটু সহজ হবে। দেখো এই আমি যে কথাগুলি আগে লিখেছিলাম এক নজরে চার্টে সেটা দেখা যায়। দেখো 2 ভাগে ভাগ হয়েছে, অ্যানালগ রেকর্ডার, ডিজিটাল রেকর্ডার। এখানে গ্রাফিক রেকর্ডার, এই অ্যানালগ রেকর্ডারকে আমরা আবার 4 ভাগে করেছি, গ্রাফিক, অসিলোগ্রাফি, ম্যাগনেটিক টেপ, আদার্স। এখন দেখো গ্রাফিককে আবার 3 ভাগে, স্ট্রিপ চার্ট, সার্কুলার চার্ট রেকর্ডার এবং XY রেকর্ডার। স্ট্রিপ চার্টকে আবার প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে, গ্যালভানোমিটার এবং নাল টাইপ। নাল টাইপের ক্ষেত্রে আবার দেখো এই যে পটেনশিওমিটার, ব্রিজ, এলভিডিটি, আমি বলেছি আরও আছে, আমি প্রধান 3টাকে নিয়েছি। এবং এদিক থেকে আরেকটা যে শাখা ডিজিটাল রেকর্ডার, তার আবার 2টো ভাগে, ইনক্রিমেন্টাল এবং সিনক্রোনাস। এই একটা চার্টের ভিতরেই পুরো জিনিসটা আছে। তোমাদের যদি পরীক্ষা আসে, তোমরা যদি চার্ট দিয়ে দাও তাহলেও হবে, এবং সেটা আমার মনে হয় অনেক গুছানো কাজ হবে। আমি লিখে দেখিয়েছি প্রথম বোঝার জন্য। এই চার্টটা একদম এক নজরে সব চলে আসে আর কি। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে স্টিপ চার্ট রেকর্ডার সম্পর্কে আমরা জানবো। সেক্ষেত্রে আমরা চলে যাই স্টিপ চার্ট রেকর্ডার। স্টিপ চার্ট রেকর্ডার আসলে এক ধরনের অ্যানালগ রেকর্ডার, অর্থাৎ এই রেকর্ডারটা কিন্তু ডিজিটাল রেকর্ডারের মধ্যে আসেনি, এটা অ্যানালগের মধ্যে এসেছে। অ্যানালগ রেকর্ডার ভিতরে এখানে যে স্টিপ চার্ট স্টিপটা হলো কীরকম, মানে দাগ দাগ দেওয়া একটা অবস্থা। গ্রাফ পেপার তোমরা দেখেছো যেরকম, গ্রাফ পেপারের উপরে এখানে পেন বা স্টাইলাসের মাধ্যমে রেকর্ডারে কোনো ভৌত রাশির মানকে সংরক্ষণ করা হয়। এখন পেন বা স্টাইলাস আসলে একই রকম জিনিস। কোনো কিছুকে লেখনের যে কোনো বস্তুকেই স্টাইলাস বলা হয়। এই জন্য স্টাইলাসের ভিতরে পেনও চলে আসে। স্টাইলাস এমন হতে পারে হিট, মানে একটা মনে করো থার্মাল পেপার, আমার অনেক পেপার আছে যে পেপারের উপরে তাপ পড়লে পরে সেখানে দাগ পড়তে থাকে। অর্থাৎ আমি যদি একটা তাপীয় কোনো বস্তু, কলমের মতোই হোক, তার মাথায় তাপ আছে, তখন আমি কাগজের উপর যদি দেই তবে হবে কি, সেক্ষেত্রে ওখানে একটা ইসের মতো তৈরি হবে আর কি, লেখার মতো তৈরি হবে। এই জন্য স্টাইলাস দিয়ে কখনো তাপের মাধ্যমে করা হয়, স্টাইলাস কখনো কলমও হতে পারে। যাই হোক না কেন, এক্ষেত্রে আমরা বলবো যে এই স্টাইলাস বা পেন, এটার মাধ্যমেই ওই পেপারের উপরে সংরক্ষণ করা হয়, এবং পেপারটা থাকে লম্বা রোল আকারে। লম্বা রোলটা কীরকম একটু ধারণা তোমরা নিতে পারো। তোমরা কাপড়ের দেখেছো আর কি, ওই দোকানে কিনতে পাওয়া যায়, কাপড়ের থান বলে আর কি, পেঁচানো। অনেক সময় কার্পেটকে পেঁচিয়ে রাখা হয়, মসজিদের ভিতরে থাকে কার্পেট, লম্বাভাবে পেঁচিয়ে রাখা হয়, এটা হলো রোল করে রাখা, পেঁচানো। তোমরা দেখো রোল খাও না, ভেজিটেবলস রোল, ঠিক এরকমভাবে পেপারকে যখন রোল আকারে করা থাকে তখন সেটাকে আমরা পেপার রোল বলি। এই গ্রাফ পেপারটা সেরকম পেপার রোলের মধ্যে থাকে, এবং একটা নির্দিষ্ট গতিতে পেপারটাকে চালানো হয় একটা মোটরের মাধ্যমে, যেটাকে পেপার ড্রাইভ মোটর বলে। আর আরেকটা জিনিস হলো যে কলমটাকে যে নাড়াচাড়া করতে হবে, সেই কলমকে নাড়াচাড়া করার জন্য একটা আবার আরেকটা মোটর ব্যবহার করা হয়, সেটা হলো স্টাইলাস ড্রাইভ মোটর বলা হয়, বা পেন ড্রাইভ মোটর আমরা যাই বলি। এখন এই দুইটা মোটরকে কন্ট্রোল করার জন্য পেপারের যে গতিটা কত গতিতে যাবে তার জন্য একটা চার্ট স্পিড সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়। আর পেনটাকে পেনটা তার রেঞ্জের ভিতরে কতটুকু নড়াচড়া করবে তা নির্ধারণ করার জন্য একটা রেঞ্জ সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়। তাহলে এখানে দুই ধরনের সুইচ আছে, একটা হলো পেপার স্পিডের জন্য চার্ট স্পিড সিলেক্টর, এবং আমাদের স্টাইলাসকে কন্ট্রোল করার জন্য রেঞ্জ সিলেক্টর সুইচ থাকে। এখানে তোমরা একটা স্টিপ চার্ট রেকর্ডারের ছবি দেখতে পাচ্ছ। দেখো এইটা পেনের কথা বলেছিলাম, সেই পেনটা এখানে,
এবং এই পেনটা থেকে দেখো এই লেখা পড়ছে। আর এই যে আমি বলেছিলাম গ্রাফ পেপার রোল আকারে থাকে, আস্তে আস্তে পেঁচিয়ে উঠতে থাকে, এটা এক ধরনের একদিক থেকে যেতে থাকে। আমরা একটা ভিডিও দেখবো, তাতে আরও ক্লিয়ার হবে। এভাবে থাকে। আরেকটা চিত্র দেখো, এই চিত্রটা, এটাও দেখো, ওই যে পেনটা এখানে, এই যে রোল বলেছিলাম যে গ্রাফের পেপারের যে রোলটা এখানে পেঁচানো, তাহলে এখান থেকে আস্তে আস্তে পেপারটা এদিকে আসে, আস্তে আস্তে এদিকে আসতে থাকে। আমরা যদি মনে করি এরকম পেপারটা এদিক থেকে এদিকে আসতে থাকবে, আস্তে আস্তে এইভাবে আসতে থাকবে পেপার, ওই রোল থেকে বেরোতে থাকবে, আর এই পেনের মধ্যে থেকে এরকম লেখা এরকমভাবে এইভাবে রেখা পড়তে থাকবে, পেনের ভিতরে সিগন্যাল দেওয়া হয় আর কি। আমরা আরও এরপরে আবার সে আরও ভালোভাবে জানবো। তো আমরা একটা ভিডিও দেখতে পারি। দেখো এখানে একটা মেয়ে, এই পাশে দেখা যাচ্ছে একটা মেয়ে, এই মেয়েটা তার ফুসফুসের ক্ষমতাকে, অর্থাৎ ফুসফুসের যে প্রেশার, এটাকে একটা যন্ত্রের মাধ্যমে সে একটা সিগন্যালে রূপান্তর করবে, অর্থাৎ ট্যান্ডুসের মাধ্যমে সেই সিগন্যালটা এখানে রেকর্ডিং হবে, তার দ্বারা বোঝা যাবে ফুসফুসের ক্ষমতাটা কি অবস্থা। এখানে দেখো এই যে পেপারটা যাচ্ছে, আমি ভিডিওটাকে চালু করে দেই। মেয়েটা স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, দেখো এখানে এই রেখাগুলি আসছে, এটা স্বাভাবিক শ্বাস। এখন করলো কি, মেয়েটা এই স্বাভাবিক শ্বাসের ভিতরেই একটু জোরে শ্বাস নিল, দেখো একটু জোরে শ্বাস নিচ্ছে। এই জোরে শ্বাস নেওয়ার ফলে দেখো এই রেখার ভিতরে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে রেখাটার দিকে খেয়াল করো, রেখাটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যে আগে যেরকম অবস্থা ছিল এখন রেখাটা কিন্তু বড় ছোট হচ্ছে, অর্থাৎ অনেক বেশি হচ্ছে, তখন সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো এই যে বিষয়টা, এই যে দেখো পেপারটা আস্তে আস্তে এদিকে মুভ করছে, এটা একটা মোটরের দ্বারা চালানো হচ্ছে, আর এই কলমটা কিন্তু নড়াচড়া করতেছে তার ওই যে শ্বাসের যে প্রেশার, যে বাতাসের যে প্রেশারের কারণে যে সিগন্যাল তৈরি হয়েছে তার উপরে। আশা করি জিনিসটা ভিডিওটার মাধ্যমে তোমরা হয়তো আরেকটু ভালো বুঝতে পেরেছো। ওই যে সিলেক্টর সুইচগুলোর কথা বলেছিলাম, পেপারের স্পিড কেপেলের পেপারটা জোরে যাবে না আসতে যাবে, তা এই সুইচের মাধ্যমে নির্ধারণ করা হবে। এবং এখানে দুটো সুইচ, এটা আবার অন্য জিনিস, কালির বাড়ানো কমানো আছে, এবং একটা আছে রেঞ্জ, অর্থাৎ এটা কতটুকু ডিফ্লেকশন হবে। অনেক সময় অনেক ক্ষুদ্র মান থাকে, তখন রেঞ্জটাকে একটু বাড়িয়ে নিয়ে তখন আমরা সেই ক্ষুদ্র মানটাকে একটু বড় করে দেখতে পারি আর কি। তো যাই হোক, আমি আমার পরবর্তীতে স্লাইডে যাই, কিভাবে এটা কাজ করে আমরা সেটা একটু দেখব। দেখো এই কথাগুলো কিন্তু তোমরা সবই লেখা আছে, আমি এই কথা বললাম না, যেভাবে কাজটা করে সে আমি আর বললাম না, যেহেতু আমি সার্কিটে চলে যাব। সার্কিট যখন পড়াবো তার সাথে সাথে এটা আমি দেখাতে চাচ্ছি তোমাদের। দেখো সার্কিটের ভিতরে এই যে বলছিলাম, এটা একটা পেপারটা এদিকে নিচের দিকে নামছে, এবং এখানে দেখো একটা সার্ভো মোটর এই পেনটাকে কন্ট্রোল করতেছে। পেনে কি হচ্ছে, পেনে আমাদের ইনপুট যে সিগন্যালটা, যেটা ওই মেয়েটার যেমন মনে করো তার যে ফুসফুস থেকে সে বাতাসের যে চাপ দিচ্ছে, সেটা একটা নির্দিষ্ট সিগন্যাল হলো, সিগন্যাল হয়ে সেটা একটা সিগন্যাল কন্ডিশনিং, অর্থাৎ একটা নির্দিষ্ট মানে রূপান্তর। ওই সিগন্যাল তো আর এই মোটরকে ঘোরাতে পারবে না, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে, তোমরা আগের অধ্যায়গুলিতে পড়েছো সিগন্যাল কন্ডিশনিং, অর্থাৎ একটা মোটরকে হোক বা অন্য যে কোনো কিছুকে কন্ট্রোল করার জন্য হোক, যে ধরনের একটা সিগন্যালকে আমরা পরিবর্তন করি, তখন সেটাকে আমরা বলি সিগন্যাল কন্ডিশনিং। এই কন্ডিশনিংয়ের মাধ্যমে এখানে কি হলো, এই পেনটা নড়াচড়া করবে। এখানে ইভেন্ট মার্কার বলে একটা জিনিস আছে। ইভেন্ট মার্কার হলো যে কখন কোন সময়, ভবিষ্যতে জানতে চাই যে এই সময় কি হয়েছিল, এই সময় কি হয়েছিল, টাইমিংটা হতে পারে এখানে। আর এখানে দেখো চার্ট স্পিড সিলেক্টর, একটা চার্ট ড্রাইভ, এই মোটর এই পেপারটা কত জোরে ঘুরবে সেটাকে নির্ধারণ করে। আমি এই কথাগুলো এখানে কিন্তু লিখে দিয়েছি যে কি হবে, তোমরা এই লেখা থেকেও দেখতে পারবে, আর আমি যা বলেছি তা যদি ভালো করে মনোযোগ দিয়ে শোনো তাহলেও বুঝতে পারবে। এরপরে দেখো এই আরেকটি চিত্র, একই জিনিস। এখানেও দেখো ওই স্টাইলাসটাকে নাড়ানো হচ্ছে, স্টাইলাস বা পেন, এটা নাড়ানোর জন্য একটা সিস্টেম, এখানে সিগন্যালটা যেটা দেওয়া হবে সেইটা, এবং সেটা কতটুকু রেঞ্জ আছে সেটা একটা মিটারের মাধ্যমে দেখছে। আর একইভাবে পেপারটা, এটা একটা মোটরের মাধ্যমে পেপারটা নিচের দিকে নামবে, সেই পেপারের স্পিড সিলেক্টর করার জন্য এই আরেকটা সুইচ। এটাকে আমরা একটা পরিষ্কারভাবে একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি। দেখো এই যে সুইচটা, এই সুইচটা এরকম একটা নবের মতো, এটার দ্বারা আমরা স্টাইলাসের রেঞ্জকে সিলেক্ট করতে পারি, স্টাইলাসটা কতটুকু নাড়াচাড়া করবে, কত বেশি বা কম। আর এখানে আমরা পেপার ড্রাইভটা কত স্পিডে ঘুরবে, পেপারটা কত জোরে যাবে না আসতে যাবে, তা আমরা এরকম একটা নবের মাধ্যমে, এরকম সুইচের মাধ্যমে আমরা জানতে পারি। আশা করি তোমরা স্টিপ চার্ট রেকর্ডার বুঝেছো। এখন স্টিপ চার্ট রেকর্ডারের যে দুইটা ভাগ আমি বলেছিলাম, প্রধানত গ্যালভানোমিটার টাইপ আর একটা হলো নাল টাইপ। এইটা আসলে নির্ভর করে যে মূলত স্টাইলাসটা কিভাবে মুভ করবে তার উপরে নির্ভর করে। বাকি সব কিছু কিন্তু এক, গ্রাফ পেপার থাকবে, ওখানে পেপার আস্তে আস্তে নামবে, সব কিছু হবে, কিন্তু স্টাইলাসটা কিসের উপরে ভিত্তি করে নড়াচড়া করবে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হলো গ্যালভানোমিটার, একটা হলো নাল টাইপ। আমরা প্রথমে গ্যালভানোমিটার দেখি। এক্ষেত্রে কি করা হয়, স্টাইলাসকে মুভ করার জন্য একটা গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। গ্যালভানোমিটার তোমরা জানো যে একটা পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে, তোমরা মেজারমেন্টে হয়তো পড়ে থাকবে, পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে একটা মুভিং কয়েল থাকে, এবং ঘটনা হয় কি, মুভিং কয়েলে যদি কোনো সিগন্যাল আমি দেই, তো ওখানে একটা ফিল্ড তৈরি হয়, বৈদ্যুতিক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, আর পার্মানেন্ট ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই দুটোর ভিতরে দেখো, তোমরা যদি চুম্বকের কথা চিন্তা করো, চুম্বকের যদি একই মেরু হয়, তা পরস্পর কি করে, ধাক্কা দেয়।
আর বিপরীতমুখী হলে পরস্পর আকর্ষণ করে। তো এখানে সিগন্যাল অনুযায়ী হবে কি পার্মানেন্ট ম্যাগনেটের মুভিং কয়েলের সাথে আর সিগন্যালের ফিল্ডের সাথে দুটোর সাথে একটা কখনো কাছের দিকে কখনো ধাক্কার অবস্থা, অর্থাৎ একটা টর্ক সৃষ্টি করবে। অর্থাৎ এই কারণে ওর ভিতরের মুভিং কয়েলটা নড়াচড়া করবে। এমনি সিগন্যাল না থাকলে নড়াচড়া করবে না, ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে স্থির থাকবে। কিন্তু যেই কয়েলের ভিতরে একটা সিগন্যাল আমি দেবো, সিগন্যালের মান ওঠানামা করার কারণে ফিল্ড ওঠানামা করবে এবং পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে তার কারণে ওই কয়েলটা ভিতরে নড়াচড়া করবে। ওই কয়েলের সাথে যদি আমি একটা লম্বা একটা ইন্ডিকেটরের মতো দেই, আমি একটা পয়েন্টার দেই, সেই পয়েন্টারের মাথায় যদি আমার কলম থাকে তাহলে কি হবে, যখন কয়েলটা মুভ করবে, কয়েলটা মুভ করার সাথে সাথে ওই পয়েন্টারটা নড়বে, তার সাথে যে পেনটা লাগা থাকবে সেই পেনটাও তার সাথে মুভমেন্ট করবে। এই কথাগুলি আমি এখানে লিখে দিয়েছি, এখানে চিত্রটি দেখো তাহলে বুঝতে পারবে। এই হলো পার্মানেন্ট ম্যাগনেট, এর ভিতরে আমাদের সেই মুভিং কয়েল যে ফর্মার, যেটা একটা মুভিং কয়েল, এটা ঘুরবে কেন, যদি এখানে সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল দিলেই সেই অনুযায়ী এই পার্মানেন্ট ম্যাগনেটের সাথে তার একটা সংঘর্ষ তৈরি হবে এবং সেই সংঘর্ষের কারণে সে ঘুরবে। এর সাথে দেখো যে পয়েন্টার লাগানো আছে, পয়েন্টারের মাথায় দেখো এখানে পেন। এখন হবে কি, সিগন্যাল অনুযায়ী পেনটা তাহলে কি হবে, মুভিং কয়েল নড়বে, পয়েন্টার নড়বে এবং পয়েন্টার নড়ার কারণে এখানে পেনটাও নড়বে। এখানে একটা স্প্রিং স্বাভাবিকভাবে দেওয়া আছে, টেনে রাখে আর কি, সিগন্যাল ছাড়া সে একটা অবস্থানে স্থির করে রাখে স্প্রিংয়ের মাধ্যমে। সামান্য, এটা খুব শক্তিশালী স্প্রিং না, সামান্য, অর্থাৎ যাতে এমনিতে শুধু শুধু পয়েন্টারটা না নড়ে এই জন্য একটা স্প্রিং তাকে টেনে রাখবে। কিন্তু যখনই সিগন্যাল আসবে তখন সিগন্যাল অনুযায়ী কিন্তু পয়েন্টারটা নড়বে এবং পেনের মাধ্যমে এই রেখা তৈরি হতে থাকবে। দেখো এখানে কিন্তু বাকিটা স্ট্রিপ চার্ট একই রকম, এই পেপারটা আস্তে আস্তে নড়তে থাকবে। এই যে রেখাচিত্র এখানে দেখো তৈরি হয়েছে। এখন আমরা দ্বিতীয়টায় যাই, যেটাকে আমরা বলি, এখানে কিন্তু আগের যে লেখা তোমরা দেখেছো সেটা হলো গ্যালভানোমিটার। এখন আরেকটা পদ্ধতি বলেছি নাল টাইপ। নাল টাইপের অনেক রকম আছে, যে বলেছি ব্রিজ আছে, নাল টাইপের ভিতরে এলভিডিটি আছে, পটেনশিওমিটার আছে। আমরা এখানে নাল টাইপের একটা শুধু দেখবো, সেটা হলো পটেনশিওমিটার। তোমরা পটেনশিওমিটার সম্পর্কে তোমাদের আগেও আমি পড়িয়েছিলাম ইসের ভিতরে, তারপর আমি একটু দেখি। পটেনশিওমিটারে দেখো একটা রেজিস্টর যদি আমরা কল্পনা করি, এরকম রেজিস্টরের দুটো প্রান্ত থাকে, এটাকে যদি আমরা ভেরিয়েবল করি তখন কি হয়, এখানে আমরা আরেকটা বাহু দেই, এইটাকে সাধারণত উইপার বলে, উইপার। এখন এই রেজিস্টরের মানটা এখানে আর এখানে তো ফিক্সড মান, কিন্তু আমরা যদি এখানটাকে নাড়াচাড়া করি, এটাকে যদি এদিকে বা এদিকে নাড়াচাড়া করি, তাহলে কিন্তু রেজিস্টরের ভ্যালুটা বাড়বে বা কমবে। যদি মনে করো আমি এখানে একটা ভোল্টেজ দিয়ে রাখি, দুই পাশে একটা ভোল্টেজ আমি দিয়ে রাখি, মনে করো এখানে 10 ভোল্ট দিলাম, তাহলে আমার এই দুই প্রান্তের মান কিন্তু 10 ভোল্ট। যদি আমি এখান থেকে এই পর্যন্ত দেখি, তাহলে আমাদের এইটাকে যদি, এই কাঁটাটাকে যদি আমরা উইপারটাকে যদি এখানে নামিয়ে নিয়ে আসি, অর্থাৎ উইপারটা যদি এখানে চলে আসে, তাহলে আউটপুটটা কত হবে বলো, 10 ভোল্ট পাওয়া যাবে। আবার এই উইপারটাকে যদি আমি এদিকে নিয়ে উইপারটাকে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু এইটা এই প্রান্তের সাথে আর এই প্রান্তে একই জিনিস, অর্থাৎ এখানে কোনো পার্থক্য নেই, কোনো রেজিস্টরই নেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাবো 0 ভোল্ট। তাহলে এখন আমাদের এই উইপারটার মুভমেন্টের কারণে, উইপারটা এদিকে নিলাম অথবা আমাদের এদিকে নিলাম, এর দ্বারা কিন্তু আমাদের এই 0 ভোল্ট থেকে এই 10 ভোল্ট পর্যন্ত হবে। এখানে যদি আমি 10 ভোল্টের জায়গায় যদি আমি 5 ভোল্ট দেই, তাহলে এখানেও 0 ভোল্ট থেকে কি হবে, 5 ভোল্ট হবে। এখানে যদি আমি 5 ভোল্টের জায়গায় 50 ভোল্ট দেই, তো এখানেও 0 ভোল্ট থেকে 50 ভোল্ট পাওয়া যাবে এই উইপারটার নড়াচড়া করার কারণে। অর্থাৎ এই উইপারের মাথাটা, এইটাকে যদি আমি স্থির রাখি, এই উইপারটার নড়াচড়ার উপরে এখানে ভোল্টেজটা পাওয়া যাবে, অর্থাৎ 0 থেকে সর্বোচ্চ মান পর্যন্ত পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এই নীতিটাকেই কাজে লাগানো হয়েছে এখানে। আমি আমার ইসে যাই, এখানে এই কথাগুলি লেখা আছে, আমি কথাগুলি বাংলার মতো এরকম বলতে থাকবো না, আমি কাজটাকে তোমাদের সামনে পড়িয়ে দিই। এই কথাগুলি ওখানে লেখা আছে, আমি যা বলবো আর কি। এখানে দেখো ঠিক ওই যে জিনিসটা একটু আগে আমি দেখেছি, পটেনশিওমিটার। দেখো পটেনশিওমিটার, তার মানে পটেনশিওমিটার মানে কি, এখানে ওই যে বলেছিলাম যে এখানে এইভাবে রেজিস্টর আছে একটা, এইভাবে রেজিস্টর একটা লম্বাভাবে একটা, মনে করো এইভাবে একটা কি আছে, রেজিস্টর আছে, তার দুইটা প্রান্ত আছে। আর এই দুই প্রান্ত, এই যে উইপার বলেছিলাম, এইটা হলো উইপার। খেয়াল করে দেখো এই জায়গাটা উইপার। তাহলে এটা নড়াচড়া করলে কি হবে, এই দুই প্রান্তের ভোল্টেজ অনুযায়ী এখানে ভোল্টেজের মানটা কম বেশি হবে। এখানে এই পটেনশিওমিটার নাল টাইপ রেজিস্টরের মানে আমাদের রেকর্ডারের ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার করা হয়, একটা পটেনশিওমিটার ব্যবহার করা হয় এবং একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা ডিফারেন্সিয়াল যাই আমরা বলি। তো সেই অ্যাম্প্লিফায়ার তোমরা জানো, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ভিতরে এই যে দুইটা ইনপুট আছে, এই একটা ইনপুট এবং এই একটা ইনপুট, এই দুইটা ইনপুটের ভিতরের মানের পার্থক্যের উপরে কিন্তু এই আউটপুটটা পাওয়া যায়। এখানে যে আউটপুটটা পাবো সেটা কিন্তু এই দুইটা, এইটা এবং এইটা, এই দুইটা মানের পার্থক্য অনুসারে। যদি দুইটার মধ্যে কোনো পার্থক্য না থাকে, একই থাকে, তাহলে এখানে কিন্তু মানটা হয়ে যাবে 0।
আর যে পার্থক্য থাকে সেই পার্থক্যমূলক ভোল্টেজটা এখানে পাওয়া যাবে। সেটা দেখো একটা কয়েলে দেওয়া আছে। এটা কিন্তু এইখানে একটা মোটর, এই মোটরটাকে কিন্তু এখানে বড় করে তার মোটরের আর্মেচার যেটা ঘুরবে সেটাকে এখানে দেখানো হয়েছে, আর মোটরের যে কয়েল তাকে ঘুরাবে সেই কয়েলটাকে এখানে দেখানো হয়েছে। তো এখন দেখো যদি দুইটা মান সমান হয়ে যায়, তো সমান হলে কিন্তু এখানে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না, কয়েলে কোনো ভোল্টেজ থাকবে না, আর্মেচারও ঘুরবে না। আর্মেচার যদি না ঘুরে, দেখো পতাকা তোমরা টানাও না অনেক সময়, দড়ি ধরে টানো, আস্তে আস্তে করে পতাকাটা উঠতে থাকে। এখানে দেখো একটু রুলিগুলি এরকম আছে, এর ভিতরে একটা মনে করো একটা তারের মতো এরকম এইভাবে যদি ঘুরানো দিক থেকে একদম এই পর্যন্ত যদি এরকম ঘুরানো থাকে, মনে করো এখানে পুলি আছে মনে করো এর পিছনে, তাহলে কি হবে, এই মোটরটা ঘুরলে কিন্তু এই পুরো দড়িটার মতো এটা ঘুরতে থাকবে এদিকে বা এদিকে, এবং উইপারটাও কিন্তু এদিকে এদিক যাবে আর কি। তা মনে করো আমি এখানে একটা ভোল্টেজ দিলাম, ইনপুটে আমি একটা কি করলাম, একটা সিগন্যাল আমি এখানে দিলাম। এই ইনপুট একটা সিগন্যাল দিলে তখন এই ইনপুট সিগন্যালটা এখানে আসছে, এখানেও আসছে। উইপারটা আগে একটা অবস্থায় ছিল, তার একটা ভোল্টেজ ছিল, এই দুইটা ভোল্টেজের মধ্যে একটা পার্থক্য হয়েছে। পার্থক্য হলে এখানে একটা পার্থক্যমূলক একটা ভোল্টেজ একটা পাওয়া গেছে, এখানে একটা ভোল্টেজ পাওয়া গেছে। এই ভোল্টেজটা এখানে যে পাওয়া গেল, এই ভোল্টেজটাকে এখানে কয়েলটাকে কি করলো, সে ভোল্টেজ দিলে আর্মেচারটা ঘুরতে থাকলো। আর্মেচারটা ঘুরতে থাকলে এই আর্মেচার, এইটা আসলে আর্মেচার, এটা ঘুরলে এই উইপারটাও তখন নড়াচড়া শুরু করলো। নড়তে নড়তে উইপারটা নড়তে নড়তে যে সময় উইপারের এই ভোল্টেজটা সমান হয়ে যাবে, এই দুটো সমান হবে, তখন কিন্তু এইখানের ভোল্টেজটা হবে জিরো। জিরো হয়ে গেলে তখন কয়েলে ভোল্টেজ নেই, আর্মেচারও ঘুরবে না, উইপারও ঘুরবে না। তার মানে আবার যদি আমি কোনো একটা ভোল্টেজ এখানে দেই, অন্য পরিবর্তনশীল ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজের মান এরকম কমা বাড়া করে, তখন দেখা যাবে সেই ভোল্টেজ অনুযায়ী আবার কিন্তু এখানে পার্থক্য তৈরি হবে, এইটার এইটার ভিতরে পার্থক্য হবে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের মধ্যে, তখন আবার একটা এখানে ভোল্টেজ পাওয়া যাবে, এখানে একটা ভোল্টেজ আমরা পাবো। সেই ভোল্টেজটা কয়েলের ভিতরে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যা আর্মেচারকে কি করবে, এই আর্মেচারটাকে ঘুরাবে, যেটা বড় করে এখানে আঁকা আছে। এই আর্মেচারটা ঘুরবে, ঘুরলে পর উইপারটা আবার ঘুরবে, ঘুরতে ঘুরতে ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত সে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান না হয়। সমান হলে আর ঘুরবে না। তাহলে এই যে তার নড়াচড়াটা, এই সমান হওয়া পর্যন্ত সে নড়বে। এখানে এই জন্যই নাল টাইপ, মানে সে কি করতেছে, দুইটার মানকে ডিফারেন্সকে শূন্য করে দেয়, শূন্য করা পর্যন্ত সে নড়াচড়া করতে থাকে। সিগন্যাল আসলেই সে মানটা পার্থক্য হয়ে যায়, সেই অনুযায়ী সে একটা মানে চলে যায়। সিগন্যালের যখন কোনো আর পরিবর্তন হয় না, একই মানে থাকে, তখন সেও কি করে, তার আস্তে আস্তে উইপারটা ঘুরে উভয় ভোল্টেজকে সমান করে দেয়, যার ফলে তার ডিফারেন্সটা থাকে জিরো। এই জিরো হওয়ার কারণে এখানে আউটপুটটা জিরো পাওয়া যায়, অর্থাৎ নাল ভোল্টেজ। এই কারণে কিন্তু এই রেকর্ডারকে নাল টাইপ রেকর্ডার বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। যদি না বোঝো আবার ওই ভিডিওটাকে দেখে নিও। আর এই যে লেখাগুলি আছে, এই লেখাগুলির ভিতরে সম্পূর্ণ জিনিসটি লিখে দেওয়া আছে, পরবর্তীতে কার্যপ্রণালীটিও লিখে দেওয়া আছে। অর্থাৎ আমি এই ইসের যে শুরু করেছি, এইখানে দেখো স্ট্রিপচার রেকর্ডারের নাল টাইপ, এটা তার গঠনের কথা এখানে লেখা আছে, গঠন কিভাবে হয়, কিভাবে কাজ করে। এখানে শেষের যে কথাটি দেখো, এখানে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের আউটপুট শূন্য নাল হওয়া ও না হওয়ার উপরে কিন্তু স্টাইলেজের মুভমেন্টটা নির্ভর করে। ওই যে উইপারটার সাথে যে স্টাইলেজটা লাগানো আছে সেটা কিন্তু নড়াচড়া করে ওই নাল হওয়ার উপরে অথবা নাল না হওয়ার উপরে। যখন নাল হয়ে যাবে তখন সে আর নড়বে না, আর যখন নাল হবে না তখন সে নড়তে থাকবে। তো যাই হোক, এটার কার্যপ্রণালীটা এখানে লেখা আছে। আমরা সর্বশেষ যেটা দেখবো সেটা হলো এক্স ওয়াই রেকর্ডার। এটা দেখি আমাদের শেষ। এক্স ওয়াই রেকর্ডারটা কিন্তু অন্য রেকর্ডারের মতো না, এটা এক্স এবং ওয়াই। তোমরা জানো, তোমরা যদি এরকম চিন্তা করো তাহলে বুঝতে পারবে। গ্রাফ পেপারের ভিতরে যখন থাকে, একটা অক্ষ থাকে এরকম এক্স, একটা অক্ষ থাকে ওয়াই। এটাকে আমরা যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, তাহলে দুইটা রেখার মধ্যে মনে করো এরকমভাবে বাড়ছে। এই বাড়ছে কীভাবে বাড়ছে, অর্থাৎ এক্সও যেভাবে বাড়ছে ওয়াইও সেভাবে বাড়ছে। এই যে দুইটার ভিতরে তুলনা করা, অর্থাৎ এখানে মানটা পরিমাপ করা হয় না, দুইটা ভেরিয়েবলের ভিতরে একটা তুলনা হয়। এই তুলনা করার জন্য আমরা এক্স ওয়াই রেকর্ডারকে ব্যবহার করি, এবং সেই কথা এখানে আছে। এখানে পেপারটা স্থির থাকে, পেপারটা নড়ে না, পেপারটা থাকে একদম স্থির। এই লেখাগুলো এখানে আছে দেখো, গ্রাফ পেপার, স্থির পেপারের উপরে এক্স অক্ষের জন্য একটা আর্ম ব্যবহার করা হয়, মানে একটা আর্ম নড়াচড়া করে। ওই যে আমি একটু আগে দেখিয়েছিলাম না, এখানে এক্স ওয়াই মনে করে এই একটা পেপার, এই পেপারের উপরে গ্রাফ লাইন দেওয়া আছে, এখানে একটা আর্ম আছে এরকম, আর্ম মানে বাহু, এইটা এদিক এদিক নড়াচড়া করে। তার মানে কি এক্স ওয়াই, এক্সের দিকে সে নড়াচড়া করছে, আর এখানে মনে করো একটা কলম লাগানো আছে, কলমটা এদিক এদিক নড়াচড়া করে, অর্থাৎ সে ওয়াইয়ের নড়াচড়াটা করছে। তাহলে দুইটা সিগন্যাল দুদিকে দেওয়া হয়। আমরা খুব সহজেই এটা দেখতে পারবো যদি আমরা একটা ছবি দেখি। এটা হলো সার্কিট চিত্র। আমরা এটা তোমরা তোমাদেরকে দেখানোর জন্য যে কীভাবে সিগন্যালটা এখানে ইনপুট দিলাম, সেটা কিভাবে ব্যালেন্স ডিটেক্টরের মাধ্যমে একটা শূন্য সিগন্যালে রূপান্তর করলো। যদি সিগন্যাল এখানে না থাকে তাহলে এটার ব্যালেন্সে শূন্য থাকবে। যেই মুহূর্তে কোনো একটা সিগন্যাল আসবে সেখানে সেটা চপারের মাধ্যমে সেই সিগন্যালটা, চপারটা করে কি ডিসি সিগন্যাল যদি থাকে সেখানে এসি করে দেবে, সেটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বাড়িয়ে এই সার্ভোমিটারে দেওয়া হবে। এই সার্ভোমিটারের মাধ্যমে পেনটাকে নাড়ানো হবে। আবার একই জিনিস ওয়াইতে আরেকটা সিগন্যাল, সেটা আর্মটাকে নাড়াবে, অর্থাৎ একটা নাড়াবে পেনকে, একটা নাড়াবে আর্মকে।
এই দুইটা সিগন্যাল দুইটাকে নাড়াবে, সেই অনুযায়ী একটা রেখা তৈরি হবে। এই চিত্রটা তোমরা আরেকটু ভালোভাবে একটা বাস্তব ধরনের চিত্র যদি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু আগের মতোই আছে। এই অ্যাটোনেটরের একটা কাজ আছে। অ্যাটোনেটর কি করে, এই অনেক বড় মানটাকে সেটা নির্দিষ্ট মানে, সাধারণত এখানে ম্যাক্সিমাম সময় 0.5 ভোল্ট রেঞ্জ, এটা লেখা আছে আমার ওই ইসের ভিতরে, এই 0.5 ভোল্ট রেঞ্জে নিয়ে আসে। এইটাই এই ব্যালেন্স সার্কিটের মাধ্যমে এমপ্লিফায়ারে আসবে। এমপ্লিফায়ার কি করবে, এই সার্ভো মোটর এটাকে ঘুরাবে। দেখো এখানেও ঠিক ওই একইভাবে তাকিয়ে দেখো, এখানে একটা পুলির মাধ্যমে, পুলি, এগুলোকে পুলি বলে, অর্থাৎ এই মোটর যখন ঘুরবে তখন এর সাথে লাগানো এই আর্মটা, এই যে আর্মটা বলছি, আর্মটা এই টোটাল একটা লম্বা যে আর্ম, এই আর্মটা কি হবে, এই আর্মটা এদিক এদিক নড়াচড়া করবে। আর যখন এখান থেকে আমি যদি পেনে দেই, পেনের সিগন্যালটা দেখো, পেনের সিগন্যালটা যদি আসে, পেনের জন্য দেখো এই মোটরটাকে পেনের জন্য দেওয়া হয়েছে, এই ওয়াইড জন্য। তো এটাও একটা কিন্তু মোটর, আর এর সাথে একটা পুলি আছে। তখন হবে কি, এটা যখন ঘুরবে এই পুলিটাও ঘুরবে, তখন ঠিক পতাকার মতো, পতাকা যেমন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, আবার ধরে ধরে টানলে আবার নিচের দিকে নামে, এই উপরে নড়াচড়া করতে পেনটা এরকম নড়াচড়া করবে। তাহলে দুইটা সিগন্যাল যদি কোনটাই সিগন্যাল না থাকে তো স্থির থাকবে। যদি মনে করো এক্সে আমি এই ওয়াইতে সিগন্যাল দেই, তাহলে এদিকে একটা রেখা এরকম পড়বে। যদি আমি এক্সে একটা সিগন্যাল দেই, তাহলে এদিকে রেখা পড়বে। তখন সে বাহুটার কারণে এই কলমটা এদিকে যাবে, কলমটা এদিকে চলে যাবে। তাহলে এই নড়াচড়াটা করবে এই এক্সের জন্য, এই নড়াচড়াটা করবে ওয়াইয়ের জন্য। এখন দুইটাই যদি সিগন্যাল থাকে, সে অনুযায়ী দেখা যাবে যে এরকম নাকি একটা নৌকার দুদিক থেকে যদি টান দেওয়া হয় কোন বরাবর যায়, অর্থাৎ তার মানটা নির্ভর করবে দুইটা সিগন্যালের উপরে। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। তোমরা এই কার্যপ্রণালী এখানে লেখা আছে, এক্সওয়াই রেকর্ডার কিভাবে কাজ করবে সে কথা এখানে লিখে দেওয়া আছে। এটা তোমরা থামিয়ে রেখে, ভিডিও থামিয়ে রেখে সম্পূর্ণ লেখা দেখে সেটাকে আবার তোমাদের খাতায় তুলতে পারো। আর তোমাদের জন্য যে বাড়ির কাজ দেওয়া হবে, সেই বাড়ির কাজের ভিতরে রেকর্ডারের প্রয়োজনীয়তা উল্লেখ করবে, রেকর্ডারের প্রকারভেদ দেখাবে, স্টিপ চার্ট রেকর্ডারের কার্যপ্রণালী, এক্সওয়াই রেকর্ডারের কার্যপ্রণালী, এই মোটামুটি। আর এই ভিডিওটা দেখতে তোমরা তো জানোই যে skillsgov.bd এই লোকেশনে গেলে তোমরা পরবর্তীতে ভিডিওটি দেখতে পাবে। তো আজকে এই পর্যন্তই। আমি আসলে তোমাদের সাথে গল্প করার এখন সময়ই পাই না, যেহেতু কোর্সকে শেষ করতে হবে, হয়তো আর বেশি ক্লাস হবে না। গল্প না করলে আসলে আমার কাছেও ভালো লাগে না। নিরামিষ শুধু পড়ানো, তারপরে বলবো যে আজকে 1-2 মিনিট বেশিও নিয়ে নিলাম। তোমরা সবাই গল্প তো করতে চাই, সেই পরিবেশ যেন আল্লাহ তাআলা করে দেন। ক্লাসে যাওয়ার জন্য আমরা ক্লাসে যেতে পারি, তোমরা যেন ক্লাসে আমাদের সামনে তোমাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখি। তোমরা যখন বুঝতে পারো তখন তোমাদের মনগুলি অনেক ভালো হয়ে যায়, তোমাদের চেহারার মধ্যে তা ফুটে ওঠে। ওই অবস্থা আবারও দেখার আশা রেখে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আমরা সুস্থ অবস্থায় একসাথে আবার একত্রিত হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, তোমরাও দোয়া করো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।